সরাসরি বিষয়ে চলে যাওয়া যাক। শিক্ষাদানের তত্ত্বকে বাস্তবে রূপ দেওয়ার এই চমৎকার বিশ্লেষণে সবাইকে স্বাগত। ভাবুন তো, একজন স্থপতি যেমন একটা মজবুত ইমারত তৈরির আগে নিখুঁত পরিকল্পনা করেন, ঠিক তেমনি একজন সফল শিক্ষকও কিন্তু একটা চমৎকার শিখন অভিজ্ঞতার নকশা তৈরি করেন। আজ আমরা দেখব কিভাবে শিক্ষাবিজ্ঞানের এই বড় বড় তত্ত্বগুলো একেবারে বাস্তব শ্রেণীকক্ষে প্রাণ ফিরে পায়। আজকের আলোচনার রোডম্যাপটা একটু এক নজরে দেখে নেওয়া যাক। আমরা মোট 5টি বিষয় কভার করব। 1. থিওরি থেকে শ্রেণীকক্ষের কার্যক্রমে যাওয়া। 2. উদ্দেশ্যপূর্ণ শিখন উপকরণ নির্বাচন। 3. পর্যবেক্ষণের মাধ্যমে সাফল্য মূল্যায়ন। 4. পাঠ পরবর্তী নোটের সাহায্যে পরিকল্পনার উন্নতি। এবং সবশেষে 5. একটি নীতিনিষ্ঠ বা প্রিন্সিপালড টুলকিট তৈরি করা। প্রথমেই শুরু করা যাক আমাদের 1 নম্বর পর্ব দিয়ে, থিওরি থেকে শ্রেণীকক্ষের কার্যক্রমে কিভাবে এই বিশৃঙ্খলাকে একটা দারুণ শৃঙ্খলায় নিয়ে আসা যায়। আচ্ছা, একটা শ্রেণীকক্ষ পরিচালনা করা কিন্তু সত্যিই বেশ চ্যালেঞ্জিং, তাই না? এত ভিন্ন ভিন্ন শিক্ষার্থী, তাদের এত রকম চাহিদা, সব মিলিয়ে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হওয়াটাই খুব স্বাভাবিক। এই বিশৃঙ্খলাকে শৃঙ্খলায় আনতে ভবিষ্যৎ শিক্ষকদের জন্য একটা নির্ভরযোগ্য ফ্রেমওয়ার্ক বা কাঠামো খুব দরকার। এডওয়ার্ড এম অ্যান্থনির 1963 সালের ধারণা থেকে শুরু করে রিচার্ডস ও রজার্সের পরিমার্জিত এই 3 স্তরের মডেলটি, অর্থাৎ অভিগমন, নকশা এবং প্রক্রিয়া, ঠিক সেই কাজটাই করে। এটি তত্ত্বকে সরাসরি বাস্তব অনুশীলনের সাথে জুড়ে দেয়। পুরো বিষয়টা বুঝতে আমরা শিক্ষককে একজন স্থপতির জায়গায় বসিয়ে কল্পনা করতে পারি। প্রথম ধাপ অ্যাপ্রোচ বা অভিগমন হল একেবারে ভবনের ভিত্তির মতো, অর্থাৎ ভাষা কি এবং এটা কিভাবে শেখা হয় সেটা নিয়ে শিক্ষকের মৌলিক বিশ্বাস। দ্বিতীয় ধাপ নকশা হল ভবনের ব্লুপ্রিন্ট, আর তৃতীয় ধাপ প্রক্রিয়া হল সেই ভবনের আসল নির্মাণ কাজ, অর্থাৎ প্রতিদিন শ্রেণীকক্ষে যা যা করা হচ্ছে। ভিত্তিটা যত মজবুত হবে, বাকি সবকিছু ততটাই সুন্দরভাবে দাঁড়াবে। এবার চলুন আমাদের 2 নম্বর পর্বে যাওয়া যাক, উদ্দেশ্যপূর্ণ শিখন উপকরণ নির্বাচন, অর্থাৎ নির্মাণ কাজের জন্য একেবারে সঠিক সরঞ্জামটা বাছাই করা। ভিত্তি আর ব্লুপ্রিন্ট তো হলো, এবার সরঞ্জাম চাই, কিন্তু খেয়াল রাখতে হবে ভিন্ন ভিন্ন অ্যাপ্রোচের জন্য একেবারে ভিন্ন রকমের টুলস লাগে। ধরুন, মূল লক্ষ্য হল শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বাড়ানো, যাকে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ বলা হয়। সেখানে লাগবে একদম বাস্তব জীবনের টেক্সট বা রোল প্লের মতো কাজ। অন্যদিকে অডিও লিঙ্গুয়াল পদ্ধতিতে আবার প্রয়োজন হয় নির্দিষ্ট কাঠামোর ডায়ালগ বা বারবার অনুশীলনের মতো কাজ। মানে আপনার লক্ষ্যের সাথে সরঞ্জামের একটা নিখুঁত মিল থাকতে হবে। তাই উপকরণ নির্বাচনের সময় একটা বিষয় সব সময় মাথায় রাখতে হবে, শিক্ষার্থীদের প্রোফাইলটা আসলে কেমন। ভালো উপকরণ কিন্তু জাদুকরি কিছু নয়, বরং তার শিক্ষার্থীদের নির্দিষ্ট স্তর, নির্ধারিত লক্ষ্য এবং তাদের চাহিদার সাথে একদম খাপে খাপে মিলে যায়। শুধু গাদা গাদা তথ্য গছিয়ে দেওয়াই কিন্তু শেষ কথা নয়, বরং এমন স্পষ্ট কাজ বা টাস্ক দিতে হবে যা শেখার প্রক্রিয়াকে সত্যিই ত্বরান্বিত করবে। 3 নম্বর পর্ব, পর্যবেক্ষণের মাধ্যমে সাফল্য মূল্যায়ন। একে আমরা বলতে পারি আমাদের তৈরি করা ভবনের একটা চূড়ান্ত পরিদর্শন। ভবন বানানো তো শেষ, এবার দেখতে হবে সেটা আসলে টিকবে কিনা। মানে আমাদের তৈরি করা লেসন প্ল্যানটা কি সত্যিই কাজ করছে। দেখুন, শুধু পুরনো ধাঁচের পরীক্ষা দিয়ে তো আর সবকিছু মাপা যায় না, বরং ক্লাসে কাজ করার সময় শিক্ষার্থীদের পারফরম্যান্স গভীরভাবে লক্ষ্য করাটা অনেক বেশি কাজের। তাদের তৈরি করা পোর্টফোলিও, ক্লাসের প্রেজেন্টেশন বা প্রজেক্টগুলো থেকে আমরা একদম সলিড প্রমাণ পেতে পারি। আর হ্যাঁ, একটা স্পষ্ট রুব্রিক ব্যবহার করে গঠনমূলক ফিডব্যাক দিলে সেটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি অর্থবহ হয়। তবে এখানে একটা বড়সড় সতর্কবাণী আছে। আমাদের সেই 3টি স্তর, অভিগমন, নকশা এবং প্রক্রিয়া, এই 3টির মধ্যে কিন্তু অবশ্যই একটা দারুণ সামঞ্জস্য বা অ্যালাইনমেন্ট থাকতে হবে। ধরুন, আমাদের উদ্দেশ্য হল বাস্তব জীবনের যোগাযোগ শেখানো, কিন্তু ক্লাসে করানো হচ্ছে শুধু ব্যাকরণের নিয়ম মুখস্থ। এই অসামঞ্জস্যতা পুরো শিখন কাঠামোটাকেই একদম নড়বড়ে করে দেবে। এতে শিক্ষার্থীরা ভুল বার্তা পায় এবং শেখার আগ্রহটাই হারিয়ে ফেলে। এবারে 4 নম্বর পর্ব, পাঠ পরবর্তী নোটের মাধ্যমে পরিকল্পনার উন্নতি, অর্থাৎ আমাদের ব্লুপ্রিন্টটাকে কিভাবে আরও নিখুঁত করা যায় সেটাই এখন দেখব।
পেশাগত জীবনের সফল হতে গেলে ক্রমাগত উন্নতি করার কোনো বিকল্প নেই। স্ক্রিনে দেখানো এই চমৎকার উদ্ধৃতিটি মূল উৎস থেকেই নেয়া। ভেবে দেখুন, ক্লাস শেষে মাত্র কয়েকটা মিনিট সময় নিয়ে যদি একটা ছোট্ট নোট লিখে ফেলা যায় যে আজকে ক্লাসে কোন কৌশলটা ম্যাজিকের মতো কাজ করলো আর কোনটা একটু বদলাতে হবে, ব্যাস এই রিফ্লেকশন বা ছোট্ট কাজটাই আপনার ভবিষ্যতের ডিজাইন আর প্রসিডিওরকে একেবারে বদলে দিতে পারে। আর এই যে আত্ম উপলব্ধি, এটা কিন্তু সবসময় নিচ থেকে উপরের দিকে যায়। বিষয়টা একটু বুঝিয়ে বলি। ধরুন, ক্লাসের একটা নির্দিষ্ট অ্যাক্টিভিটি শিক্ষার্থীরা ঠিকমতো বুঝতে পারছে না। এটা হলো শ্রেণীকক্ষের প্রমাণ। তার মানে হয়তো শুধু নির্দেশনা দেওয়ার পদ্ধতিতে বা প্রক্রিয়ায় সামান্য একটু পরিবর্তন আনতে হবে। কিন্তু যদি এমন হয় যে মাসের পর মাস পুরো কোর্সটাই কাজ করছে না, তখন বুঝতে হবে গণ্ডগোলটা নকশার ফলাফলে, অর্থাৎ একেবারে গোড়ায় ফিরে গিয়ে মৌলিক বিশ্বাস বা অভিগমনটাকে নতুন করে ভাবতে হবে। চলে এলাম আমাদের ৫ নম্বর ও শেষ পর্বে, একটি নীতিনিষ্ঠ টুলকিট তৈরি, অর্থাৎ একজন দক্ষ নির্মাতাকে ভবিষ্যতের জন্য পুরোপুরি প্রস্তুত করা। একটা চমৎকার ভারসাম্যপূর্ণ টুলকিটে ভাষার এই ৪টি দিকের উপর সমান জোর দেওয়া হয়: সাবলীলতা বা ফ্লুয়েন্সি, নির্ভুলতা বা অ্যাকুরেসি, জটিলতা বা কমপ্লেক্সিটি এবং উপযুক্ততা বা অ্যাপ্রোপ্রিয়েসি। শুধু যদি ব্যাকরণের নির্ভুলতার ওপর জোর দেওয়া হয় তাহলে শিক্ষার্থীরা কথা বলতেই ভয় পাবে। আবার শুধু সাবলীলতার দিকে ছুটলে ভাষার গঠনটা কাঁচা থেকে যাবে। একজন দক্ষ শিক্ষক কিন্তু এই সব কিছুর মধ্যে একটা দারুণ ব্যালেন্স বা ভারসাম্য বজায় রাখেন। এই যে এত সব দক্ষতার কথা বলছি, এগুলো কিন্তু রাতারাতি আকাশ থেকে পড়ে না। এটা একটা দীর্ঘমেয়াদী জার্নি। প্রথমে শুরু হয় শর্ট টার্ম বা প্রতিদিনের সাধারণ লেসন প্ল্যান দিয়ে। এরপর মিড টার্মে গিয়ে যুক্ত হয় সহকর্মীদের ক্লাস পর্যবেক্ষণ এবং অ্যাকশন রিসার্চ বা ছোট ছোট গবেষণা। আর এভাবেই দিনের পর দিন নিজেকে ঘষামাজা করতে করতে দীর্ঘমেয়াদে সেই কাঙ্ক্ষিত প্রিন্সিপাল টুলকিট বা নীতিনিষ্ঠ টুলকিটের ওপর চূড়ান্ত দক্ষতা চলে আসে। থিওরি হয়তো সবসময় একই থাকে, কিন্তু বাস্তব ক্লাসরুমের চিত্র প্রতিনিয়ত বদলায়। একটা মজবুত টুলকিট ঠিক এখানেই সাহায্য করে যে কোনো পরিস্থিতির সাথে মানিয়ে নিতে। ক্লাস যদি বিশাল বড় হয় তাহলে দরকার একদম স্পষ্ট কিছু রুটিন। আবার ক্লাসে যদি এমন শিক্ষার্থী থাকে যারা একটু ভিন্ন মাত্রায় শেখে, তাদের জন্য দরকার নমনীয় সাপোর্ট আর ভিন্ন ভিন্ন স্তরের টাস্ক। এটাই আসলে মাস্টার বিল্ডারদের আসল কৌশল। সব শেষে একটা ভাবনার জায়গা তৈরি করে দিয়ে যায়, যারা আগামী দিনের শিক্ষক হতে যাচ্ছেন সেই নতুন শিক্ষকদের ক্লাসরুমের ভিত্তিপ্রস্তরটা আসলে কোন মৌলিক বিশ্বাসগুলোর উপর দাঁড়াবে। ভাষাকে কি শুধুই কিছু ব্যাকরণের নিয়ম হিসেবে দেখা হবে, নাকি মানুষের সাথে মানুষের যোগাযোগের একটা জীবন্ত মাধ্যম হিসেবে? এই প্রশ্নের উত্তরটাই কিন্তু নির্ধারণ করে দেবে ভবিষ্যতের পেশাগত সাফল্যের পুরো নকশাটা। এটা নিয়ে ভাবার আমন্ত্রণ জানিয়ে আজকের এই বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।